ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, চতুর্থ পর্ব। এর আগে শুনেছেন জামাতুল্লাহ খালাসি সুশীলকে বলে ম্যানিলাতে এক মুমূর্ষু ভারতীয় নটরাজনের কাছে সে একখানা ম্যাপ আর একখানা পদ্মরাগ মণি পেয়েছিল। জামাতুল্লাহ যেন সেগুলি কাটিউপ্পা গ্রামে তার ছেলের কাছে পৌঁছে দেয়। এই অনুরোধ জানিয়ে নটরাজন মারা যায়। কাটিউপ্পা গ্রামে গিয়ে জামাতুল্লাহ নটরাজনের বৃদ্ধা স্ত্রীকে খুঁজে বের করে, কিন্তু তার নিরুদ্দেশ ছেলের খোঁজ পায় না। পদ্মরাগ মণিতে গুপ্তধনের হদিশ দেখে এবং নটরাজনের বৃদ্ধা স্ত্রীর পক্ষে গুপ্তধন খুঁজে বের করা সম্ভব নয় বুঝে জামাতুল্লাহ সেই মণি নিজের কাছেই রেখে দেয় আর মনে মনে ঠিক করে গুপ্তধন পেলে বৃদ্ধাকে তার ভাগ সে দিয়ে আসবে। সুশীলকেও সে সেই পদ্মরাগ মণি দেখায়, যার উপর আশ্চর্য কারুকাজ আর কিছু সংকেত খোদাই করা রয়েছে। সুশীল সেই মণিটির ছাঁচ বানিয়ে মণিটি নটরাজনের স্ত্রীকে ফিরিয়ে দিতে বলে। বাড়ি ফিরে সুশীল তার মামাতো ভাই সনৎকে পুরো ঘটনার আভাস দেয়। মনে মনে ঠিক করে অভিযানে বেরোলে সনৎকেও সে সঙ্গে নেবে। জামাতুল্লাহকে নিয়ে সুশীল বাড়ি আসে। সকালে উঠে খবরের কাগজে দেখে জামাতুল্লাহর যেখানে বাড়ি সেই মেটিয়া বুরুজে খুনের ঘটনার খবর ছাপা হয়েছে। এরপর শুনুন চতুর্থ পর্ব। তুমি এক্ষুনি বাড়ি যাও। ওই জিনিসটা বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলল। না জামাতুল্লাহ, তবুও একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়িতে রেখে দিন। আপনি মানে মেহেরবানি করে যদি রেখে দেন। নিশ্চয়ই রাখবো। আর শোনো জামাতুল্লাহ, তুমি একা যেও না, চলো আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনৎকেও সঙ্গে নেব। পাথরখানা এনেই সুশীল কয়েকদিনের মধ্যে তার আর একখানা ছাঁচ করিয়ে নিয়ে সেইখানা ব্যাংকে জমা দিয়ে এলো। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল। কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল আর এক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা তাকে দেবেন, তবে সে বলেছে ব্যবসার জন্যই ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে যে রাজি, সেই সনতই তাকে এই বুদ্ধি দিয়েছে। সুশীল বউবাজারে গিয়ে জামাতুল্লাহকে ট্র্যামে তুলে দিয়ে এলো। ট্র্যাম পরের স্টপেজে থামার আগেই হঠাৎ একটা শোরগোল উঠল। জামাতুল্লাহ ট্র্যামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গে একজন লোক নেমে গেল। নেমে যাবার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিছের দিকে ঠেকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হল। তারপরেই জামাতুল্লাহ রক্তাক্ত দেহে চিৎপাত হয়ে ট্র্যামের মেঝেতে পড়ল। সবাই মিলে ধরাধরি করে জামাতুল্লাহকে নামালো। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু লাগেনি। এবারও একখানা ধারালো ছুরি দিয়ে বোধহয় ওই লোকটি কোমরে থলে কাটতে চেষ্টা করেছিল। ছুরিখানা দইবার তলপেটের পাশের দিকে লেগে খানিকটা অগভীর রেখা তৈরি করে লম্বালম্বিভাবে কেটে গেছে। ঠিক 7 দিন পরে সুশীল, সনত আর জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুর, সেখান থেকে ব্যাটেভিয়া যাবে। এই হলো ওদের উদ্দেশ্য। মাস 2 পরের এক সকালবেলা সুশীল সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনতকে বলছিল, আমরা এখানে এসে ভালো করলাম না মন্দ করলাম কিছু বুঝতে পারছি না রে সনত। জামাতুল্লাহর বোম্বেটে বন্ধু তো অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে বিশ্বাস করা কি খুব একটা উচিত কাজ হলো? বিশ্বাস না করি বা উপায় কি দাদা? ও ছাড়া সুলু সমুদ্রে জাহাজ চালাবে কে? তবে
আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই, তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ভিক্টোরিয়া স্ট্রিটে ইয়ার হোসেনের একটা চুল ছাঁটার দোকান আছে। সে ভাড়াটে চিনে নাপিত দিয়ে চুল ছাঁটায়। রোজগার মন্দ হয় না। 42-43 বছর বয়স হবে, রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অত্যন্ত ভালো মানুষ ও নিরীহ ধরনের বলে মনে হয়। পরনে সাহেবী পোশাক। লোকটা ভারতীয় নয়, মালয়ও নয়। কোন দেশের লোক তা কখনো বলেনি, তবে তার কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে হয় ইংরেজিতে, নয়তো মালয় ভাষায়। তার ভাঙা ইংরেজি জামাতুল্লাহ বেশ বুঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনতের পরিচয় ঘটেনি ইতিপূর্বে। বাইরে থেকে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির প্রৌঢ় ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে অতর্কিতে ধারালো ছোরা বসিয়ে দিতে দ্বিধাবোধ করে না, এ সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বলল, বসে আছেন? আমায় আরো 200 টাকা দিতে হবে, দরকার আছে। সুশীল জামাতুল্লার মুখের দিকে অল্পক্ষণের জন্য তাকালো। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিল ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? এই 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। হ্যাঁ নিয়েছি, তো কি হবে? তোড়জোড় করতেই তো সব টাকা যাচ্ছে। আচ্ছা, জাহাজের কি হলো? চার্টার করবেন? জাহাজ চার্টার করবার টাকা কোথায়? আচ্ছা, একটা কথা বলি, আপনারা যে বিম্বমুনির দেশে যেতে চাইছেন, টাকা করি হিরে জহরত সেখানে সত্যি আছে? কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না, খুব বড় রত্নভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। ওই মনির ওপর কিছু আঁকঝোঁক আছে, আর ওইটাই তার হদিশ। অন্তত নটরাজন তো তাই বলেছিল। দেখুন, আমি চেষ্টা করে দেখব, কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই, মনে রাখবেন। ফাঁকি দেবার চেষ্টা করলেই কিন্তু বিপদ ঘটবে। হ্যাঁ, এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে এখানে। মানুষ মারাও যা আমার কাছে, পাখি মারাও তা। সুশীলের গা যেন শিউরে উঠল। আজ কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে তাকে মিশতে হচ্ছে। কি জানি ভাগ্য তাকে কোন পথে নিয়ে চলেছে। সে মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিন্ত থাকো, ফাঁকে তুমি পড়বে না। একটা গল্প বলি, শোনেন তবে। একবার আমার জাহাজে 6-7 জন মাল্লা মদ খেয়ে আমার বিরুদ্ধে দল পাকাল। তাদের দলে একজন সর্দার ছিল। সে এসে আমায় বললে, এই শর্তে রাজি না হলে তারা আমার হাত পা বাঁধবে, আবার মেরেও ফেলতে পারে। আমি ওদের সান্ত্বনা দিয়ে শর্তে সই করে দিলাম। তারপর ইঞ্জিন রুমের বড় কর্মচারীকে ডেকে বললাম, জাহাজে কয়লা দিয়ে স্টিম বন্ধ করে ফার্নেসের মুখ খুলে রাখবে। ইঞ্জিনিয়ার অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে, কেন ক্যাপ্টেন সাহেব, এই গরমে ফার্নেসের মুখ খুলে রাখবো? সে বেচারি আমার মতলব কিছু বুঝলে না। 4 জন লোককে বললাম ফার্নেসে কয়লা দিতে। এদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফে ইঞ্জিনিয়ারকে পুরো দমে স্টিম দিতে বলেই ওরা ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম। আর ডাল সামলাতে না পেরে ওরা হঠাৎ গিয়ে পড়লো খোলা ফার্নেসের মুখে। লোক ঠিক করাই ছিল। তখনই তারা ওদের ফার্নেসের আগুনে ধাক্কা মেরে ঠেলে দিয়ে ফার্নেসের দরজাটা ঘাটাং করে বন্ধ করে দিল। হ্যাঁ, তারপর তারপর
তারপর দুদিন পরে কতগুলি আধ পোড়া হাড়, পোড়া কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্রের জলে ফেলে দিলে। মিউটিনি শেষ হয়ে গেল। কেউ টের পেলে না? আরে টের পাবে না কেন? টের পাবে না কেন? সবগুলো বদমাইশ যখন ও পথে গেল, তখন বাকিগুলো আপনা আপনি চুপ করে গেল। আরে ভালো মানুষের দিন চলে গিয়েছে জানবেন। নিষ্ঠুর হতে হবে, বুঝলেন? নিষ্ঠুর হতে হবে, নির্মম হতে হবে, তবে মানুষের ন্যায়ের প্রতিশোধ নিতে পারবেন, বুঝলেন? সুশীল বুঝল না এমন নিরীহ ভালো মানুষটির আড়ালে কি করে এমন নির্মম চরিত্র লুকোনো থাকতে পারে। একটা কথা, অস্ত্র শস্ত্র কেমন আছে আপনাদের? তেমন কিছু না, একটা করে অটোমেটিক আছে দুজনের, কিন্তু তার কার্টিজ নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা? মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন কোনো কথা না বলে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসে একটা বড় রিভলভার সুশীলের হাতে দিল। পছন্দ হয়? এ তো চমৎকার জিনিস। এটাই কিনবো 3 জনের। আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান? মেশিন গান কি হবে? অনেক অনেক দরকার আছে। সুশীল আর সনদ দুজনেই দেখল ইয়ার হোসেন অনেক রকম জানে শোনে। জাহাজ চালানোর যন্ত্রপাতি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানের জ্ঞান আছে এ পরিচয়ও পাওয়া গেল। চালচলনে, ধরন ধারণে সে সবসময় মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বলল, তুমি তো বলেছিলে 200 টাকা হলেই হবে, এখন তো দেখছি 500 টাকায় মিস্টার হোসেন নিয়ে নিল, নানা ছুতো করে। হাতে কিন্তু 1 পয়সাও রইল না আর। আরে বাবুজি, আমি যখন আছি তখন আপনাদের কোনো ভয় নেই। ও তেমন লোক নয়। ভয়ানক লোক, আমরা বুঝে গেছি। ও দরকার মনে করলে না, তোমার মতো পুরনো বন্ধুর গলা কাটতেও এতটুকু দ্বিধা করবে না। এ বাবুজি দেখছি ভয়ে পেয়ে গিয়েছেন। হ্যাঁ, তা একটু পেতে হয়েছে আর কি। আচ্ছা জামাতুল্লাহ, টাকাটাও মেরে দেবে না তো? তুমি কিন্তু একটু নজর রেখো ওর ওপর। বাবুজি, আমি 1000 পেছনে থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছে করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব কি? না বাবু, খারাপ কিছু নয়, ও একবার দেখতে চায়। ও, ভাগ্যিস আসল পদ্মরাখানা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম কলকাতায়। সেই পাথর নিয়ে কলকাতাতেই খুন হয়ে গেল মেটেবুরুজে। এখানে আনলে তো সেই পাথর আমরা হাতে রাখতেই পারতাম না। বাবুজি, এখানেও লোক পিছু নিয়েছে। সুশীল আর সনদ অবাক হয়ে একসঙ্গে বলে উঠল, মানে? সে কি? সে আবার কি? এখন বলবো না, আপনারা ভয় পেয়ে যাবেন। সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে দিন দুপুরে মানুষের বুকে ছুরি বসায়। পরে শুনবেন বাবু, পরে শুনবেন। সিঙ্গাপুরে যেদিকে বড় ডক তৈরি হয়েছে ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথপ্রদর্শক করে নিয়ে দুজনে সেদিকে বেড়াতে গেল। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায় এমন আর কোথাও থেকে নয়। প্রখর রোদে সমুদ্রের জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মনোয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চীনেম্যান এসে ওদের পিজিন ইংলিশে বললে, টি স্যার, টি? নোটি। No tea, sir? My house here, sir. Very good homemade tea, sir. চায়ের কথা শুনে সনদ ব্যস্ত হয়ে উঠল। চলো দাদা, এই চলো জামাতুল্লাহ, একটু চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন বাবু। সবাই মিলে রাস্তা থেকে একটু দূরে একটা চীনা বাঁশঝাড়ের আড়ালে একটা অ্যাসবেস্টাসের ঢেউ খেলানো পাত দিয়ে ছাওয়া ছোট্ট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাঁশের টেবিল পাতা আছে বারান্দায়। তিনজনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছে। এমন সময় চীনেম্যানটি চা নিয়ে এলো।
ওরা চা খাচ্ছে। এমন সময় সেই চিনেম্যানটি আবার কিছু কেক নিয়ে ওদের সামনে রাখলো। তোমরা কোথায় যাবে? বেড়াতে এসেছি, কোথা থেকে? কলকাতা থেকে। ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। এখান থেকে আর কোথাও যাবে নাকি? না, আর কোথাও যাব না। ভালো কিউরিও কিনবে? কিউরিও? কেমন কিউরিও? কি জিনিস? এসো না ঘরের মধ্যে, দেখাচ্ছি। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকল। বুদ্ধের মূর্তি, মালা, ড্রাগনের মূর্তি, পোর্সেলিনের পেট মোটা চীনে ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে নিয়ে দেখছে, এমন সময় সনত একটা জিনিস হাতে নিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, দাদা দেখো! সুশীল আর জামাতুল্লাহ দুজনেই একসাথে চেয়ে দেখল। একখানা জেট পাথরে তৈরি ছুরির গায়ে কিসব আঁকজোক কাটা। ভালো করে দুজনেই দেখল, অবিকল সেই আঁকজোক। নটরাজনের পদ্মরাগ মুনির গায়ে যে আঁকজোক ছিল, অবিকল সেই। ওরা সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ? ওরে বাবা, এই ছুরিখানার দাম কত? $2 মিস্টার। এই ছুরি তুমি কোথায় পেলে? দেখি ছুরিখানা। ও, হে আমি একজন মালয়ের কাছে কিনেছিলাম। এখানেই? একজন মাল্লা ছিল সে। আচ্ছা, সে এই ছুরিখানা কোথা থেকে পেয়েছিল তা কিছু বলেনি? না মিস্টার, তবে ছুরিখানা সে ভয় পড়ে বিক্রি করে। সে বলেছিল দুবার সে প্রাণে মরতে মরতে বেঁচে যায় এ ছুরিখানার জন্যে। তার পেছনে লোক লেগেছিল, লুকিয়ে আমার কাছে বিক্রি করে। কেউ জানে না যে এখানা আমার কাছে আছে। আমরা এখানা নেব। ওখানা বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে বিপদে পড়বে তোমরা, ও নিও না। কিন্তু এটা তো তোমার দোকানের জিনিস, বিক্রি করতে আপত্তি কি? আমি আমার খদ্দেরকে বিপদে ফেলতে চাই নে। শোনো মিস্টার, আমি জানি ও ছুরি তুমি কেন কিনতে চাইছো, ওই আঁকযোগগুলোর জন্যে, ঠিক কিনা? প্রাচীনকাল থেকে এদেশে অনেকে জানে ওই আঁকগুলো কোথাকার এক গুপ্ত নগর আর তার ধন ভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেট পাথরের আংটিতে ওই আঁকযোগ আমি দেখেছি। ও নিয়ে একটা গুপ্ত সম্প্রদায় আছে। সম্প্রদায়ের বাইরে আর কারোর কাছে ওই আঁকযোগওয়ালা আংটি কি ছুরি কি কিরিচ দেখলে তারা তার পেছনে লেগে গুপ্ত হত্যা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটাকে হাতিয়ে নেওয়া। কেন? পাছে কেউ ওই আঁকজোঁকের হদিশ পেয়ে সেই প্রাচীন নগর আর তার গুপ্ত ভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারলে না, তখন আর কাউকে ওরা খোঁজ করতেও দেবে না। ও চিহ্নের জিনিস কাছে রাখা মানে প্রাণ হাতে করে বেড়ানো। কিন্তু আমার কি মনে হয় জানো মিস্টার, ওরকম নগর কোথাও নেই। ও একটা মিথ্যা প্রবাদের মতো এই অঞ্চলে প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ সন্ধান দিতে পারে? ও একটা ভুয়ো গল্প। চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলল। চিনেম্যানটি পেছন থেকে বারণ করল, ওদিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটু নির্জন স্থানে গিয়ে সুশীল বলল, শুনলে জামাতুল্লাহ সব কথা? এখনো কি তোমার মনে হয় যে সেই নগর আছে আদৌ? আমরা আলেয়ার পেছনে ছুটছি না তো? নটরাজনের গল্পটা ভুয়ো নয় তো? জামাতুল্লাহ বলল, আরে না বাবুজি, তা পদ্মরাগ মণি এলো কোথা থেকে? আমি তোমায় বলছি জামাতুল্লাহ, এই নটরাজনের কাহিনীটা না আগাগোড়াই বানানো গল্প। পদ্মরাগ মণিখানা সে হয়তো কোনো অসৎ উপায় হস্তগত করেছিল, যার ওপর ওই প্রাচীন প্রচলিত প্রথা অনুযায়ী এই চিহ্নটা আঁকা ছিল। এছাড়া এর আর কোনো মানে নেই। কিন্তু বাবুজি, নটরাজন হয়তো যা দেখেনি আমি তা দেখেছি। বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি। আমি কারোর মুখের কথা শুনে বলছি না বাবু, এ তো আমার নিজের চোখে দেখা। আমি কারোর কথা শুনবো না। খুব সাবধান জামাতুল্লাহ,
আমাদের প্রাণের কিন্তু কোনো দাম থাকবে না যদি একবার এই কথাটা প্রকাশ পায় যে আমরা ওই আঁকযোগ পড়া পাথরের ছাঁচ বা সেই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে পথে পথে রাত্রের অন্ধকারে খুন হয়। ভারী সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকেও সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে বাবু, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা কাউকে বলে না ফেলে। চলুন বাবু, চলুন যাওয়া যাক। তিনজনে সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসার দিকে রওনা হল। পরদিন খুব সকালে ইয়ার হোসেন ওদের বাড়িতে এসে হাজির। সনদ তখন উঠেছিল, চায়ের জন্য স্টোভ ধরিয়েছে। আসুন মিস্টার হোসেন, ঠিক সময়ে এসেছেন। চা তৈরি। চা খাবার জন্য ঠিক আসিনি, আরও 200 টাকা চাই। আরও 200? তাহলে তো আমাদের হাতে কিছুই রইল না। তা আমি কি জানি, এই কাজে যখন এসছেন তখন পয়সার জন্য হঠাৎ উঠলে চলবে না, আর নয়তো বলুন ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা আর জামাতুল্লাহকে ডাকি। গুড মর্নিং মিস্টার হোসেন। তারপর কি মনে করে এত সকালে? সব ঠিক আছে, আজ রাত্রে রওনা হতে হবে। সব বন্দোবস্ত ঠিক হয়ে গেছে। কিরকম? আচ্ছা, তার আগে সেই ছাঁচখানা একবার দেখি এক্ষুনি। আর 200 টাকা। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিল। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টে পাল্টে দেখতে লাগলো। মিস্টার হোসেন, টাকা জামাতুল্লাহর কাছে রয়েছে, সে আসুক, তারপর ব্যবস্থা হচ্ছে। কোথায় সে? সেটা তো জানি না, হয়তো বেরিয়েছে সকালে বেড়াতে। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। আচ্ছা, তারপর যাওয়ার কি ঠিক করলেন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বউ ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান হচ্ছে মশলার বড় আড়ত, সেখান থেকে চীনে জাঙ্ক ভাড়া করে যাব। এসব অস্ত্র শস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উঠতে দেবে তো? আচ্ছা, আপনি কি মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরও 1 ঘন্টা কেটে গেল। জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল আর সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকেলের সেই চীনাম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে কিনা এসব ভেবেই হয়তো ওরা আর বলল না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির। ওর মুখের চেহারা দেখে তিনজনই একসঙ্গে বলে উঠল, কি গো জামাতুল্লাহ, এ কি, কি হলো তোমার? কছু না বাবু, কছু না। কিন্তু তোমার চেহারা দেখে। আরে বসো বসো। ও কছু না, এই রোদে হাঁপিয়ে গিয়েছি বাবু। জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরও 200 টাকা চান। ও তা দিন বাবু, এই নিন চাবি। হ্যাঁ, আর উনি বলছেন যে আজ রাত্রে আমাদের রওনা হতে হবে। টাকাটা দিয়ে দিন বাবু ওকে আগে। টাকা নিয়ে ইয়ার হোসেন চলে যাবার পরেই জামাতুল্লাহ নিচু স্বরে বলল, ওহ, বড় বেঁচে গিয়েছি বাবু। ডকের পাশে যে গলি আছে, ওখানে 2 মালয় গুন্ডা আমাকে অ্যাটাক করেছিল। 2 2 দিক থেকে কিরিচ হাতে, ভুড়ি ফাঁসিয়ে দিত আর একটু হলে। আমি প্রাণপণে ছুটে বেঁচেছি বাবু। আপনারা অত জোরে ছুটতে পারতেন না, মারা পড়তেন ওদের হাতে। কালকের সেই চিনেম্যানের কথাই ঠিক বাবু, আমরা খুব বিপদে আছি এখানে বাবু। বাড়ি থেকে কোথাও বেরোবেন না, আর ইয়ার হোসেনকে কিছু বলবেন না। সনত আর সুশীল রুদ্ধশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনত তাকে চা আর টোস্ট খেতে দিল। না না, কিছু বলিনি আমরা। ও আজই যেতে বলছে, শুনেছ তো? হ্যাঁ, আজই আমাদের পালাতে হবে বাবু। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি। কি যে বলো জামাতুল্লাহ, আরে এত ভয় নেই। ওই চিনেম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে একদম বড়সড় দাগ কেটে দিয়েছে। বাবুজি,
মেটে বুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্যে নয়, আঁকজোকের জন্যে। এখন আমার তাই মনে হচ্ছে, আজকের দিনটা একটু সাবধানে থাকুন বাবু। জাহাজে উঠলে কতকটা বিপদ কেটে যাবে। সেদিন বিকেলে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা শিলমোহর করা চিঠি। সুশীল চিঠিখানা হাতে নিল। আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেইটা নিয়েই চিঠিটা লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, আমাদের যেন চেনে না, ঠিক এভাবে। জাহাজে না উঠে ও আমাদের তিনজনের সঙ্গে কোনো কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর লিখে দিল। জামাতুল্লাহ বলল, বলছিলাম বাবু, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি, চলুন। ওরা বাড়ি থেকে বেরিয়ে এলো। ভিক্টোরিয়া স্ট্রিটের বড় বাজারে কিছু জিনিসপত্র কিনবে, এই হলো ওদের ইচ্ছে। বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক, চলুন। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো করে খেয়ে নিতে হয়। অনেক দিন হয়তো ভালো খাবার জুটবে না। সবাই মিলে একটা শিখ রেস্টুরেন্টে গিয়ে ওরা বসল। মাংস, কাটলেট, চা, টোস্ট এইসব আনিয়ে সবেমাত্র খাওয়া শুরু করেছে। এমন সময় একজন ইউরোপীয় পোশাক পরা মালয় এসে ওদের টেবিলে বসে বিনীতভাবে বলল, আমি কি আপনাদের সঙ্গে এক টেবিলে বসে খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা ভারতীয়? হ্যাঁ এখানে এসেছেন বেড়াতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা কেমন লাগছে সিঙ্গাপুর? বেশ জায়গা। এখান থেকে দেশে ফিরছেন বোধহয়? তাই ইচ্ছে আছে। তা আপনারা তিনজনে বুঝিয়ে এসেছেন? না, আমরা এখানে একটা হোটেলে থাকি, ওই আলাপ হয়ে গিয়েছে আর কি। বেশ। আচ্ছা, আপনারা কোন হোটেলে উঠেছেন জানতে পারি কি? আমাদের একজন ভারতীয় বন্ধুর একটা ভালো হোটেল আছে, সেখানে খাবারপত্র সস্তা, ঘরদোরও ভালো। যদি আপনাদের দরকার হয় তাই বলছিলাম আর কি। সনৎ হঠাৎ বলে উঠল, না না, ধন্যবাদ, আমরা আজই চলে যাচ্ছি। সুশীল টেবিলের তলা দিয়ে সনৎকে একটা রাম চিমটি কাটল। মালয় লোকটির চোখে মুখে একটা কৌতূহলের ভাব জেগে উঠল। সেটা আড়াল করার চেষ্টা করে সে বলল, ও, আজই যাবেন? কিন্তু ভারতের জাহাজ তো আজ ছাড়বে না। না না, আমরা তো রেলে উঠে যাচ্ছি কুয়ালালামপুর। ও, কুয়ালালামপুর। দেখে আসুন, বেশ শহর। আরও কিছুক্ষণ পরে সে বিল চুকিয়ে দিয়ে চলে গেল। সুশীল সনতের ওপর রাগে ফেটে পড়ল। ছি ছি সনৎ, এতটা নির্বোধ তুই! কি দরকার ছিল এই কথাটা বলবার? আমি ভাবলাম ওতেই আপদ বিদেয় হয়ে যাবে, অত জিজ্ঞেস করার ওর কি দরকার? আমরা যদি বা যাই তাতে তোর কি রে বাপু? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি ওদের সঙ্গে সব কথা বলবার? হ্যাঁ হ্যাঁ বাবুজি, একদম ঠিক কথা বলেছেন। সন্ধ্যের একটু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কিনবার জন্যে বাজারের দিকে চলেছে। জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বলল, ওই দেখুন বাবু, সেই লোকটা। সুশীল আর সনৎ চেয়ে দেখল সেই মালয় লোকটা একটা দোকানে কি একটা জিনিস কিনছে। ওদের দিকে পেছন ফিরে সুশীল বলল, চলো আমরা এখান থেকে চলে যাই, গিয়ে ওই মোড়ের দোকানে কিছু জিনিস কিনে গিয়ে চলো। জিনিস কিনতে একটু রাত হয়ে গেল। ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেল যে গলিটার মধ্যে, সেই গলিটাতে ঢুকতে যাবে। এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতের দেওয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়ল সামনে রাস্তার ওপরে। কি হয়েছে? ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের ওপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বলল, হায় আল্লাহ, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল, কিন্তু জামাতুল্লাহ বলল, বাবুজি, বাবুজি ছুটে আসুন, এখানে আর দাঁড়াবেন না বলছি, ছুটে আসুন বাবুজি, ছুটে আসুন। কি জিনিস ওটা? দুজনে জামাতুল্লাহর পেছনে পেছনে তাড়াতাড়ি চলতে চলতে বলল, কি দেখি তো। মিনিট 5-6 ছোটবার পরে নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ শ্বাস ছেড়ে বলল, যাক, খুব বেঁচে গেছি বাবু। এখানে মালয় দেশের ছুরি,
ওরা 10-20 গজ তফাত থেকে এই ছুরি ছুঁড়ে লোকের গলা দুখানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করেই ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুঁড়েছে তার আরেকখানা ছুটতে আর কতক্ষণ লাগতো বলুন? সনৎ সেই ভারী ছোরাখানা হাতে নিল। ও, এ গলায় লাগলে পাঁঠা কাটার মতো মুন্ডু কেটে ছিটকে পড়তো। কানের পাশ দিয়ে তীর গেছে। আমার মনে হচ্ছে এটা সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ। আমাদের পেছনে লোক লেগেছে। হ্যাঁ, লোক লেগেছে বাবু, তবে আমাদের বাড়িটা এখনো বার করতে পারেন। আমি আপনাদের বলিনি যে এখানে আমাদের বিপদ আছে, না বলবার কারণ আছে। বললে আপনারা ভয় পেয়ে যেতেন। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন গোটা কত কেরোসিনের ব্যাগ বাক্স জাহাজে ওঠালো। বাক্সগুলোর বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারা। ওঠাবার সময় অবশ্যই কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল আর সনতের ভয় তাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরের বন্দর আর প্রকাণ্ড নৌঘাঁটি ধীরে ধীরে দিকচক্রবালে মিলিয়ে গেল। অকুল জলরাশি আলো ঠিকরে ওঠা ঢেউয়ে রহস্যময় হয়ে উঠেছে। 4 দিনের দিন সকালে জাহাজ এসে সাঙ্গাপান পৌঁছল। এখানে এসে ওরা নেমে একটা চীনা হোটেলে আশ্রয় নিল। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতগুলো নদী এসে সমুদ্রে পড়ছে। নদীর সেই মোহনাতেই বন্দর অবস্থিত। ইয়ার হোসেন বাংলা জানে না, উর্দু বা হিন্দুস্তানিও ভুলে গেছে। ও জামাতুল্লার সঙ্গে কথা বলে পিজিন ইংলিশে অথবা মালয় ভাষায়। সে বলল, এই জামাতুল্লাহ, এবার তুমি তোমার সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? পারবো বলে তো মনে হচ্ছে, তবে এখনো ঠিক জানি না। শুনুন মিস্টার হোসেন, আমার সঙ্গে যখন জামাতুল্লার দেখা হয়েছিল গ্রামে, ও আমাকে বলেছিল যে ওই ডাচ ইস্ট ইন্ডিজের একটা দ্বীপে এই জামাতুল্লাদের জাহাজ একটা ডুবো পাহাড়ে ধাক্কাকে ভেঙে গিয়েছিল। কেমন, তাই তো জামাতুল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ঠিক বাবুজি। না, আমি বলছি যে একবার রাস্তার কথাটা ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেইখানে থাকি। সেখানে থাকি মানে কি? বুঝিয়ে বলো। দ্বীপে না সমুদ্রে? না না সাহেব, দ্বীপে তো নয়। আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। মাঝ দরিয়ায় এক কাণ্ড ঘটে। তারপর সোরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। কতদিন পরে উদ্ধার করে? 8-10 দিন কি ওই রকম কিছু একটা হবে। সে কি, তুমি তো আগে বলেছিলে 7 দিন। হ্যাঁ বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা। ওই 7 থেকে 10 দিনের মধ্যেই হবে। সেই সময় সমুদ্রের জহরিলা কেঁকড়া খেয়ে সব কলেরা হয়ে মারা গেল। বাকি ছিলাম কাপ্তান আর আমি। দ্বীপ তো কাছেই ছিল, যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজ ধাক্কা খেয়েছিল। সেইখান থেকে ডাঙা নজরে পড়ে। জাহাজের রশির 2 রশি কি 3 রশি তফাতে। দ্বীপ দেখলে আমি ঠিক চিনতে পারবো বাবু। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা পড়ছে সমুদ্রে। বড় বড় পাথর পড়ে আছে, আর পাথরগুলো সব সাদা রঙের বাবু। তোমার সেই বিম্ভমুনির দ্বীপ, তাই তো? হাসবেন না বাবুজি, এসব কাজে নেমে এ দেশের সব দেবতাকে মানতে হবে। না মানলে বিপদ হতে কতক্ষণ। আর আমি খুব ভালো করেই তা জানি বাবু। ইয়ার হোসেন বলল, বুঝলাম, ওসব কথা এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে একটা আন্দাজ দাও। একটা নটিক্যাল চার্ট করে নেওয়া যাক। আমাদের সেদিকে যেতে হবে জি। আমরা সাঙ্গাপান থেকে রওনা হয়ে যাই পূর্ব দক্ষিণ কোণে, আন্দাজ 200 মাইল। সেখান থেকে পূর্বে উত্তর পূর্ব কোণে যাই আন্দাজ 50 মাইল। হ্যাঁ, এইখানে ছিল সেই ডুবো পাহাড়ের জায়গাটা, যত দূর আমার মনে হচ্ছে আর কি। আরে গোটা সমুদ্রে সব জায়গায় তো ঘুরে বেড়াতে পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি সে দ্বীপ কত দূর থেকে চিনতে পারবে?
নেমে চিনতে পারবে না জাহাজে বসেই চিনতে পারবে? জাহাজে বসে চিনতে পারবো ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখে। আরে কত সাদা পাথরের পাহাড় থাকে। না না সাহেব, তা নয়, সে পাথরের পাহাড়ের গড়ন অন্য রকম, দেখলেই চিনবো। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি একটা ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রে জামাতুল্লার বর্ণনার সঙ্গে আরেকবার মিলিয়ে নিল। চীনা জাঙ্ক ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো জাঙ্কে। আর রইল বিয়ারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র আর মেশিন গান। ইয়ার হোসেনের প্রস্তাব, এখানে দেরি করা ঠিক হবে না, আজ রাত্রেই যাওয়া যাক, পেছনে আবার শত্রু লাগতে পারে। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু রাত্রে হারবার মাস্টার জাহাজ কি নৌকো কিছুই ছাড়তে দেবে না, পোর্ট পুলিশে ধরবে। এসব জায়গায় তো এই নিয়ম। বোম্বেটে ডাকাতের আড্ডা কিনা সুলুসি, কড়া নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। ইয়ার হোসেন দ্বিধার সঙ্গে এ প্রস্তাবে মত দিল। আমার মনে হয় রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল। দিনের আলোয় সকলের মনে কৌতূহল জাগিয়ে যাওয়া ভালো না। যাই হোক, কি আর করা যাবে। সকাল 8টার পরে সাঙ্গাপান থেকে ওদের নৌকো ছাড়ল। মাত্র 1.5 টনের চীনা জাং এই ভয়ানক সমুদ্রে মোচার খোলার মতো। কিন্তু জামাতুল্লাহ বলল, আরে জাঙ্ক হঠাৎ ডোবে না, এসব ভয়ঙ্কর সমুদ্রে পাড়ি দিতে চীনা জাঙ্কের মতো জিনিস নেই। দেখতে দেখতে জাহাজ বন্দর ছেড়ে অনেক দূর এলো। ক্রমে চারিধারে শুধু সমুদ্রের নীল জলরাশি। জামাতুল্লাহ নাবিক ও কর্ণধার, কিন্তু যে বৃদ্ধ চীনাম্যান জাংকে সারেং, সেও দেখা গেল বেশ জাহাজ চালাতে জানে। 2 দিন জাহাজ চালাবার পরে জামাতুল্লাহর সঙ্গে চীনা সারেংয়ের গেল ঝগড়া বেঁধে। স্যার, জামাতুল্লাহ সাহেব জাহাজ চালাতে জানে না। না, কোথায় নিয়ে যাচ্ছে জাহাজ? জামাতুল্লাহ বলল, আরে বিশ্বাস করবেন না ওর কথা, ও লোকটা একেবারে বাজে। ইয়ার হোসেন বললে, আরে কি হলো? হ্যাঁ, এই তো চেঁচামেচি কেন? কি হয়েছে? ইয়ার হোসেন আর সুশীল পরামর্শ করে জামাতুল্লাহর ওপরই জাহাজ চালানোর ভার দিল। একদিন সন্ধ্যের সময় দূরে ডাঙা ও আলোর সারি দেখা গেল। চীনা সারেং ছুটে এসে বলল, বড় যে জাহাজ চালাচ্ছে, ও ডাঙার আলো কোথাকার? হ্যাঁ, এদিকে এত বড় ডাঙা কিসের কিসের? হ্যাঁ, জামাতুল্লাহ একটু ঘাবড়ে গেছিল। চার্ট অনুসারে ওখানে আলো আর ডাঙা দেখবার কথা নয়। চীনা সারেং ইয়ার হোসেন আর সুশীলকে ডেকে বলল, স্যার, ওকে বলতে বলুন স্যার, ও ডাঙার আলো কিসের? জামাতুল্লাহকে মাথা চুলকোতে দেখে চীনা সারেং বিজয় গর্বে আনন্দিত হয়ে উঠল। আমি বলে দিচ্ছি স্যার, সান্ডা প্রণালীর মুখে পিয়ের পং বন্দরের আলো। তার মানে বুঝেছেন স্যার, আমরা আমাদের যাবার রাস্তা থেকে 100 মাইল পূর্ব দক্ষিণে হেঁটে এসেছি। এই রকম করে জাহাজ চালালে দক্ষিণ মেরুতে পৌঁছতে আমাদের আর বেশি দেরি নেই স্যার। সেদিন থেকে চীনা সারেং হল এই জাহাজের ক্যাপ্টেন। এদিকে জামাতুল্লাহকে মন মরা দেখে সুশীল তাকে কাছে ডাকল। জামাতুল্লাহ, শোনো, রাগ করো না। তুমি অনেকদিন হলো এই কাজ করো না, ভুলে গিয়েছো। না, তা নয় বাবুজি, আমি ভুলিনি জাহাজ চালান। আমার চার্ট ঠিক ছিল। আমার মনে হয় কি গোলমাল হয়েছে, বা চার্টে ভুল করে রেখেছে। আরও 3 দিন পরে বিকেলের দিকে চীনা ক্যাপ্টেন বলল, স্যার, পাড়া নামছে স্যার। দড়ি ধরা সামলে আর জিনিস সামলে আপনারা খোলের মধ্যে নেমে যান স্যার, ঝড় উঠবে স্যার। প্লিজ স্যার, তাড়াতাড়ি। 3 ঘন্টার মধ্যে ভীষণ ঝড় এলো। দড়ি দড়া ছিঁড়ে পাল উড়িয়ে নিয়ে যায়। জামাতুল্লাহ চিৎকার করে বলল, আরে সব খোলের মধ্যে যান, খোলের মধ্যে যান, ভয়ঙ্কর ঢেউ উঠেছে। যান যান, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, যান। জাঙ্কের উপর বড় বড় ঢেউ আছড়ে পড়তে লাগলো। ছোট্ট 1.5 টনের জাঙ্ক মনে হলো যেন যে কোনো মুহূর্তে ভেঙে চুরিয়ে সমুদ্রের তলায় ডুবে যাবে। কিন্তু 2-3 বার জাংখানা ডুবতে ডুবতে বেঁচে গেল। নাকানি চোবানি খেয়েও
আবার সমুদ্রের উপরে ঠেলে ওঠে। আরে সাবাস মোচার খোলা! চীনা ক্যাপ্টেন চিৎকার করে উঠল। সামনে পাহাড়, সামলাও স্যার। জামাতুল্লাহ হালে ছিল। ডাইনে সজোরে হাল মারতে কতগুলো সমুদ্রের ফেনা ঘুরতে ঘুরতে ঝড়ের বেগে বেরিয়ে চলে গেল। ফেনাগুলোর মাঝে মাঝে কালো রঙের কি একটা টানা রেখা যেন ফেনারাশিকে দুভাগে চিরে দিয়েছে। ডুবো পাহাড়। ঝড়ের শব্দে কে কি বলে শোনা যায় না, তবু সুশীলের কানে ভেসে এলো চীনা ক্যাপ্টেনের চিৎকার। ওই বাপরে, ও খুব পাছা বেঁচে গেছি। আর একটু হলেই সব শেষ হয়ে যেত আমাদের। ইয়ার হোসেন আর সুশীল বাইরে এসে এক চমক দেখতে পেল, জলের মধ্যে মরণের ফাঁদ পাতা। জামাতুল্লাহ প্রাণপণে হাল ধরে আছে। একটু আলগা হলেই এই জাঙ্ক গিয়ে ধাক্কা মারবে বাঁদিকের ডুবো পাহাড়ে। খানিকটা পরে জামাতুল্লাহর চোখ বড় বড় হয়ে উঠল ভয়ে। আরে কোথা দিয়ে জাহাজ চালাচ্ছ বেওকুফ কাইকা? পাহাড়ে চূড়ো দিয়েছে, আরে মারবে এবার। আরে সামলাও। দেখি দুদিকেই যে ডুবো পাহাড়, ডাইনে আর বাঁয়ে। ঝড় তুফানের মধ্যে চীনা ক্যাপ্টেনের কথাগুলো অট্টহাস্যের মতো শোনা গেল। কি যে সে বলল জামাতুল্লাহ বুঝতে পারল না, কিন্তু যারই ভুল হোক, জাহাজ বাঁচাতেই হবে। সে সামনে পিছনে চেয়ে দেখল পাহাড়ের কালো রেখা অতিকায় শুশুকের শিরদাঁড়ার মতো জলের ওপর স্পষ্ট জেগে। মাস্তুলের দিকে চেয়ে দেখল চীনা ক্যাপ্টেন সব পাল গুটিয়ে ফেলেছে। কেবল মাঝের বড় মাস্তুলে 16 ফুট চওড়া বড় পালখানা ঝড়ের মুখে ছিঁড়ে ফালি ফালি হয়ে অসংখ্য সাদা নিশানের মতো উড়ছে। সে দেখল নিশানগুলোর জন্য জাহাজখানা এদিকে ওদিকে হেলছে, ঘুরছে। চোখের নিমেষে সে কোমর থেকে ছুরি বার করে পালের মোটা শনের কাছি কাটতে লাগলো। একবার করে খানিকটা কাটে, আবার ছুটে গিয়ে হাল ধরে। অমানসিক ক্ষিপ্রতার সঙ্গে 5-6 মিনিটের মধ্যে সে অত বড় মোটা রশিটা কেটে ফেলল। দড়ি দড়া ঢিলে পড়ে পাল হঠাৎ করে অনেকখানি নেমে গেল। চীনা ক্যাপ্টেন চিৎকার করে বলল, কে রশি কাটলো? হ্যাঁ? কে কাটলো? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। চতুর্থ পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য। ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা। অবনী পার্থপ্রতিম ব্যানার্জি। প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা। সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার। সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল। সুশীলের মামা শয়তান জয়দীপ সেন। ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।